হ্যালো স্টুডেন্টস, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এখান থেকে বিভিন্ন এক্সামে কিন্তু প্রায় প্রশ্ন হয়ে থাকে। সামনে যে এক্সাম রয়েছে যেমন এনটিপিসি বা অন্যান্য যে সমস্ত এক্সাম রয়েছে সেখানেও কিন্তু এখান থেকে প্রশ্ন পেয়ে যেতে পারো, ঠিক আছে? তো চলো আমরা বেশি টাইম ওয়েস্ট না করে প্রথম প্রশ্ন থেকে স্টার্ট করি। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে নাম্বার অফ বেসিক এসআই ইউনিট। এটা একটা ফিজিক্সের খুবই ভালো প্রশ্ন। আমরা দেখে থাকি যে আমরা যখন ডাইমেনশন বের করাই কোনো কিছু, সেখানে আমরা দেখি এমএলটি, ঠিক আছে? এমএলটিটা কিন্তু এটাও কিন্তু বেসিক ইউনিট, 7টা বেসিক ইউনিট আছে, ঠিক আছে? তার মধ্যে এমএলটি পড়ছে, অর্থাৎ এম মানে হচ্ছে তোমার আমরা দেখি যে মাস, এল হচ্ছে লেন্থ, আর টি হচ্ছে টাইম, ঠিক আছে? এরকম ভাবে 7টা কিন্তু রয়েছে। অতএব প্রথম প্রশ্নের উত্তর কিন্তু হবে 7। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের দিকে চলে যাই আমরা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে লাইট ইয়ার ইজ আ ইউনিট অফ, অর্থাৎ লাইট ইয়ার কিসের ইউনিট? তোমার অপশন রয়েছে টাইম, ডিস্টেন্স, লাইট, ইন্টেন্সিটি অফ লাইট। সো এটা কিন্তু উত্তর হয়ে যাবে ডিস্টেন্স, ঠিক আছে? লাইট ইয়ার, কিন্তু ইয়ার থাকলেও কিন্তু এটা মনে রাখবে এটা কিন্তু টাইমের নয়, এটা কিন্তু হবে ডিস্টেন্সের। এটা অ্যাস্ট্রোনমির ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা যখন বিভিন্ন রকম অ্যাস্ট্রোনমি পড়ি, যেমন পারসেক, পারসেকও একটা ব্যাপার হয়ে থাকে, ঠিক আছে? সো ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু লাইট ইয়ার ইউজ করা হয়। 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাবো। 3 নম্বর প্রশ্ন রয়েছে ফার্মিমিটার। সো 1 ফার্মিমিটার ইজ ইকুয়াল টু, এটা কিন্তু মনে রাখবে 10⁻⁻15 মিটার। ফার্মিমিটার কিন্তু ইউজ করা হয় আমরা যখন একটা অ্যাটম দেখি, অ্যাটমের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস, ঠিক আছে? সেই নিউক্লিয়াসের কিন্তু পরিমাপ করার জন্য আমরা ফার্মিমিটার ইউজ করে থাকি, ঠিক আছে? আর পুরো যদি আমি অ্যাটমের কথা বলি, অ্যাটম কিন্তু পরিমাপ করতে আমরা ইউজ করি অ্যাংস্ট্রম, ঠিক আছে? 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, মনে রাখবে। আর 10⁻⁹ মিটার আছে, এটা কিন্তু 1 ন্যানোমিটার, ঠিক আছে? আবার অনেক সময় মিটার না দিয়ে সেন্টিমিটারে দিয়ে দিই, তখন কিন্তু মনে রাখবে যে 1 যদি আমি ন্যানোমিটার ইজ ইকুয়াল টু কত সেন্টিমিটার হয়, সেটা কিন্তু হয় 10⁻⁷ সেন্টিমিটার। সেন্টিমিটারের ক্ষেত্রে কিন্তু 2 পাওয়ার কমে যায়, এটা মনে রাখবে। ওকে, সো 4 নম্বর প্রশ্ন রয়েছে এসআই ইউনিট অফ লুমিনাস ইন্টেন্সিটি, অর্থাৎ লুমিনাস ইন্টেন্সিটির এসআই ইউনিট কি হবে? এটা মনে রাখবে। অনেক সময় কিন্তু লাক্স এবং ক্যান্ডেলের মধ্যে কনফিউশন হতে পারে। লুমেন তো কোনোমতেই হবে না, আর ওয়াটও হবে না, ঠিক আছে? এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে, এটা কিন্তু হবে ক্যান্ডেলা, ঠিক আছে? আর ওয়াটের কথা বললে, ওয়াট কিন্তু হচ্ছে তোমার পাওয়ারের ইউনিট, ঠিক আছে? পাওয়ারের ইউনিট, মনে রাখবে এটা। আচ্ছা, 5 নম্বরের কোশ্চেনের দিকে চলে যাই আমরা। অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট অফ। অ্যাম্পিয়ারের কথা যদি বলি, আমরা এখান থেকে দেখতে পাবো 4টা অপশন রয়েছে: কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক চার্জ এন্ড রেসিস্ট্যান্স, ঠিক আছে? সো এখানে কিন্তু রেসিস্ট্যান্স তো কখনোই হবে না, আর ম্যাগনেটিক ফিল্ডও হবে না, ঠিক আছে? এক্ষেত্রে তোমার কিন্তু কারেন্ট, ইলেকট্রিসিটি হয়ে যাবে, ঠিক আছে? আর চার্জের কথা বললে সেটা কিন্তু কুলম্ব হয়ে যাবে, এটা মনে রাখবে। এটা কিন্তু অ্যাম্পিয়ার হবে না, কুলম্ব কিন্তু চার্জের ক্ষেত্রে হয়। আর অ্যাম্পিয়ারের কথা বলি কারেন্ট, ইলেকট্রিসিটি। আর রেসিস্ট্যান্স কিন্তু, রেসিস্ট্যান্সের আমি যদি ইউনিটের কথা বলি, সেটা কিন্তু হয়ে যাবে ওহম, ঠিক আছে? ওহম হচ্ছে তোমার একজন বিজ্ঞানী ছিলেন, যিনি কিন্তু জার্মানি বিজ্ঞানী। 1828 সালে কিন্তু তিনি এই ওহম যে লটা আমরা পড়ি, যে ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা কিন্তু তিনি কিন্তু দিয়েছিলেন, ঠিক আছে? এটা এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টার যখন পড়বো তখন কিন্তু এটা পড়ে নেব। 6 নম্বর যে কোশ্চেনটা রয়েছে কিউরি। কিউরি ইজ দ্য ইউনিট অফ, এটা কিন্তু হয়ে যাবে রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে? কিউরি ইজ দ্য ইউনিট অফ রেডিও অ্যাক্টিভিটি। ওকে, আর টেম্পারেচারের এসআই ইউনিটের কথা বললে সেটা কিন্তু হয়ে যাবে কেলভিন, মনে রাখবে। এসআই ইউনিট কিন্তু কেলভিন টেম্পারেচারের। আচ্ছা, হিটকে কিন্তু পরিমাপ করা হয়, আমরা একটা খুব ভালো হিটকে পরিমাপ করার পেয়ে থাকি, সেটা হচ্ছে তোমার হ্যাঁ, হিটকে কিন্তু আমরা পরিমাপ করে থাকি ক্যালোরির মাধ্যমে, ঠিক আছে? আর এনার্জিকে কিন্তু আমরা জুলের মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, 7 নম্বরে চলে যাই। 7 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ডেসিবেল। ডেসিবেল ইজ দ্য ইউনিট অফ, এখানে ডেসিবেলটা কিসের ইউনিট? ঠিক আছে, প্রথম অপশন তোমরা দেখতে পাবে স্পিড অফ লাইট, ইন্টেন্সিটি অফ সাউন্ড, ইন্টেন্সিটি অফ হিট, আর নান অফ দ্য অ্যাবাভ। এখানে নান অফ দ্য অ্যাবাভ কখনোই হবে না। ডেসিবেল কিন্তু তোমরা মনে রাখবে ইন্টেন্সিটি অফ সাউন্ডের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, 8 নম্বর প্রশ্নের দিকে চলে যাবো আমরা। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন, অর্থাৎ আমরা যে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইউজ করি, প্রথমত আমরা এক্ষেত্রে অনেক সময় লাইট ইয়ার ইউজ করি, পারসেক ইউজ করি, ঠিক আছে? এগুলো কিসের মধ্যে আমরা কিন্তু অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কোন কোন মানে দুটো প্ল্যানেটের মধ্যে বা গ্রহের মধ্যে আমরা এভারেজ ডিসটেন্সকে বলতে পারি, বা নক্ষত্র এবং গ্রহের মধ্যে, সেটা কিন্তু হয়ে যাবে আর্থ এবং সান, এটা মনে রাখবে, ঠিক আছে? অনেকে এটা না জানতে পারে, এটা কিন্তু মনে রাখবে। আর্থ এবং সানের মধ্যে যে এভারেজ ডিসটেন্স, সেটাই কিন্তু আমরা ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হিসেবে ডিনোট করে থাকি।
আচ্ছা 9 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। 9 নম্বর প্রশ্ন রয়েছে দ্য মোস্ট সুইটেবল ইউনিট ফর এক্সপ্রেসিং দ্য নিউক্লিয়ার রেডিয়াস। এটা আমরা একটু আগে বললাম, নিউক্লিয়াস যে রেডিয়াস থাকে সেটা কিন্তু আমরা ফার্মি মিটারের মাধ্যমে করে থাকি, পরিমাপ করে থাকি। আর অ্যাংস্ট্রমের কথা বলে এটা কিন্তু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। এটা কিন্তু অ্যাটমের ক্ষেত্রে ইউজ করে থাকি। আচ্ছা 10 এর দিকে চলে, 10 নম্বর প্রশ্ন চলে যাব। 10 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কোয়ান্টিটিস ডাজ নট হ্যাভ ইউনিট। অর্থাৎ নিম্নলিখিত কোন কোয়ান্টিটির কোনো ইউনিট হয় না, ঠিক আছে। আর ইউনিটলেস মানে কিন্তু ডাইমেনশনলেস, এটা কিন্তু মনে রাখবে। সো এক্ষেত্রে স্ট্রেন হবে, ঠিক আছে। স্ট্রেনের কিন্তু কোনো রকম ইউনিট হয় না এবং এটা ডাইমেনশনলেস হয়। আরেকটা মনে রাখবে, রিফ্রেক্টিভ ইন্ডেক্স যেটা হয় যখন আমরা লাইট পড়ি, লাইটের ক্ষেত্রে রিফ্রেক্টিভ ইন্ডেক্স একটা ব্যাপার থাকে। রিফ্রেক্টিভ ইন্ডেক্সেরও কিন্তু কোনো রকম ভাবে ইউনিট থাকে না, ঠিক আছে। আচ্ছা 11 নম্বর প্রশ্নে চলে যাই। 11 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য এসআই ইউনিট অফ অ্যাক্সেলারেশন, অর্থাৎ অ্যাক্সেলারেশনের এসআই ইউনিট কোনটা হবে সেটা মনে রাখবে। মিটার পার সেকেন্ড স্কয়ার কিন্তু হবে, বা অনেক সময় মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 দিয়ে দেয়, যেহেতু পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে তার জন্য, ঠিক আছে। আচ্ছা 12 নম্বর প্রশ্ন চলে যায়, দ্য এসআই ইউনিট অফ রেসিস্ট্যান্স, এটা কিন্তু হবে ওহম। একটু আগে বললাম আমরা ওহম হবে এটা। আচ্ছা আর ফোর্সের ক্ষেত্রে কিন্তু নিউটন হয়, ফোর্সের ক্ষেত্রে নিউটন হয় ইউনিট। আর জুল হচ্ছে তোমার এনার্জির ক্ষেত্রে হয়ে থাকে, আর কুলম তো আলোচনা করলামই। 13 নম্বর প্রশ্নের দিকে চলে যাবো। পোটেনশিয়াল ইজ মেজার্ড ইন, অর্থাৎ পোটেনশিয়াল মানে যে ব্যাপারটি রয়েছে এটি কিসের মাধ্যমে মেজার করা হয়। একটা জিনিস মনে রাখবে, কারেন্ট ইলেকট্রিসিটির ক্ষেত্রে আমরা একটা পড়ে থাকি পোটেনশিয়াল ডিফারেন্স বা ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে। ইলেকট্রিক পোটেনশিয়াল, এই দুটো জিনিস ক্ষেত্রে আমরা পড়ে থাকি। সেখানে কিন্তু আমরা দেখবো যে একটা কোনো কারেন্টের ফিল্ড রয়েছে, ঠিক আছে, সেখানে হয়তো প্লাস চার্জ রয়েছে বা মাইনাস চার্জ রয়েছে, ঠিক আছে। সেখানে মাইনাস চার্জকে আনতে, ধরো আমরা কি জানি যে সিমিলার চার্জ কিন্তু পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক আছে, পরস্পরকে বিকর্ষণ করে, আকর্ষণ করে না। অতএব এখানে আনতে গেলে আমাকে নির্দিষ্ট একটা ফোর্স ইউজ করতে হবে, কারণ এই কিন্তু এই চার্জ একই সিমিলার চার্জকে কিন্তু বিকর্ষণ করবে, ঠিক আছে, রেপেল করবে। সো এক্ষেত্রে যে পরিমাণ আমরা যে চাপটি বা যে বল প্রয়োগ করে এই মাইনাসটাকে বা চার্জটাকে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি সেই পাওয়ারটা কিন্তু ইলেকট্রিক পোটেনশিয়ালের মধ্যে পড়ে, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্ক ইউজ করছি, ওয়ার্ক আপন কি করি, ওয়ার্ক আপন কুলম্ব, ঠিক আছে। তাহলে ওয়ার্ক আপন কুলম্ব ভি ইজ ইকুয়াল টু ওয়ার্ক আপন কুলম্ব। আর এখানে যেহেতু বলেছে পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু ভি দিয়ে ডিনোট করা হয়, অতএব এটা কিন্তু ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ আপন কিউ হয় আরেকটা। অর্থাৎ ডাব্লিউ মানে কি ওয়ার্ক মানে হচ্ছে জুল, আর কিউ হচ্ছে কুলম্ব, অতএব জুল আপন কুলম্ব অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। মনে রাখবে জুল আপন কুলম্ব অ্যান্সার হয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন যদি কথা বলি, 14 নম্বর রয়েছে ম্যাক্সওয়েল ইজ দ্য ইউনিট অফ। ম্যাক্সওয়েল কিসের ইউনিট। প্রথমত ম্যাক্সওয়েল কিন্তু ইন্টেন্সিটি অফ ম্যাগনেটাইজেশন হবে না, পারমিয়াবিলিটিও হবে না, এটা কিন্তু হবে ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে। 15 নম্বর প্রশ্নে চলে যায়, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স হ্যাভ সেম ইউনিট, অর্থাৎ নিম্নলিখিত কোন দুটো পেয়ার্সে সেম ইউনিট রয়েছে, ঠিক আছে। প্রথমত হচ্ছে পাওয়ার প্রেসার দেওয়া আছে, ফোর্স ওয়ার্ক দেওয়া আছে এবং ওয়ার্ক এনার্জি দেওয়া আছে, প্রেসার ফোর্স দেওয়া আছে। তোমরা প্রত্যেকেই জানো এটা কিন্তু হয়ে যাবে ওয়ার্ক এবং এনার্জি দুটোর কিন্তু রয়েছে জুল, ঠিক আছে। দুটোর ক্ষেত্রে কিন্তু জুল আমরা প্রয়োগ করে থাকি। আচ্ছা 16 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ আ স্কেলার কোয়ান্টিটি। নিম্নলিখিত কোনটি স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ছে। প্রথমত দেওয়া আছে তোমার মোমেন্টাম, ওয়েট, মাস আর গ্র্যাভিটি, ঠিক আছে। এটা কিন্তু উত্তর অবশ্যই হয়ে যাবে মাস। মাস কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ছে, ঠিক আছে। এরিয়াও কিন্তু স্কেলার কোয়ান্টিটির মধ্যে পড়ছে, মনে রাখবে, এরিয়াও একটা স্কেলার কোয়ান্টিটি। আর মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি, ওয়েট ভেক্টর কোয়ান্টিটি, আর গ্র্যাভিটিও ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি বলতে যার প্রথমত ডিরেকশন প্লাস ম্যাগনিটিউড দুটো রয়েছে, ঠিক আছে। আর স্কেলার কোয়ান্টিটি শুধুমাত্র কি রয়েছে, শুধুমাত্র ম্যাগনিটিউড রয়েছে, কোনো ডিরেকশন নেই, ঠিক আছে, এটা মনে রাখবে, কোনো ডিরেকশন নেই। মোমেন্টাম বা ভরবেগের কথা বলছি। মোমেন্টামের ক্ষেত্রে এটা একটা, যেহেতু আমরা বললাম যে ভেক্টর কোয়ান্টিটি, এখানে বলা হয়েছে যে মোমেন্টাম হ্যাজ অনলি ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, নো ডিরেকশন, আর একটা রয়েছে ডিরেকশন। যেহেতু মোমেন্টাম আমরা বললাম কি ভেক্টর কোয়ান্টিটি, অতএব কিন্তু এর একটা ম্যাগনিটিউডও রয়েছে আর ডিরেকশনও রয়েছে, অতএব আনসার কিন্তু হয়ে যাবে ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন। 18 নম্বর প্রশ্ন রয়েছে, হু ক্যালকুলেটেড দ্য ভ্যালু অফ পাই। সো হু ক্যালকুলেটেড দ্য ভ্যালু অফ পাই, সো এক্ষেত্রে কিন্তু এটা হয়ে যাবে অ্যান্সার, মনে রাখবে আর্যভট্ট, ঠিক আছে। পায়ের যে ভ্যালু আমরা দেখেছি কি পায়ের ভ্যালু 22/7, ঠিক আছে, এটাকে নির্ধারণ করলে কিন্তু কোশ্চেন আর্যভট্ট, মনে রাখবে, ঠিক আছে। খুব ভালো কোশ্চেন, অনেক সময় অড টাইপের কোশ্চেনও দিয়ে দেয় এরকম, তখন কিন্তু এরকম পড়ে যেতে পারে। 19 নম্বর প্রশ্ন, দ্য এসআই ইউনিট অফ ইন্ডাকটেন্স। ইন্ডাকটেন্সের এসআই ইউনিট কিন্তু তোমরা মনে রাখবে হেনরি হবে, এটাকে এইচ দিয়েও, ক্যাপিটাল এইচ দিয়েও ডেনোট করা হয়ে থাকে। 20 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিনের ওয়ার্কিং প্রিন্সিপাল এটা কিসের উপরে
ওয়ার্ক করে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, আমরা যখন সার্কুলার মোশন পড়বো সেখানে দেখতে পাবো। সার্কুলার মোশনের ক্ষেত্রে ধরো একটা গোল পাড়া জায়গা রয়েছে, সেখানে কিন্তু যে মোশনটা আমরা দেখি সেটা কিন্তু সার্কুলার মোশন। ভিতরের দিকে একটা ফোর্স কাজ করে আর বাইরের দিকে একটা কাজ করে ফোর্স। ভিতরের দিকে যে ফোর্সটা কাজ করে সেটাকে আমরা সেন্ট্রিপেটাল ফোর্স বলে থাকি, ঠিক আছে। আর বাইরের দিকে যেটি কাজ করে থাকে সেটা কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্স বলে থাকি। এই সেন্ট্রিফিউগাল ফোর্সের উপরেই কিন্তু ওয়াশিং মেশিন কাজ করে। এখানে সেন্ট্রিফিউগেশন দেওয়া আছে, এটাই কিন্তু অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, 21 নম্বর প্রশ্নে চলে যাই। দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এটা কিন্তু মনে রাখবে, এখানে যেহেতু জি এর মান বলেছে, আমরা জি এর মান কি জানি? জি এর ক্ষেত্রে আমরা দেখেছি যে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার আপন কিলোগ্রাম স্কোয়ার, ঠিক আছে। সো এখানে আমরা দেখেছি যে প্রথমত আমরা বের করব নিউটনের যে প্রধানত ডাইমেনশনাল ফর্মুলাটা, ঠিক আছে। নিউটন মানে কি? আমরা নিউটন দেখেছি, নিউটন ইজ ইকুয়াল টু, মানে নিউটন হচ্ছে তোমার ফোর্স কে ডিনোট করছে। তাহলে ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে তোমার এম এ, এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে আমরা প্রথমত এর ডাইমেনশনাল ফিগারটা বের করে নেব নিউটনের। সো এম মানে কি? এম মানে হচ্ছে মাস, আর এম হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তো মাসকে আমরা কি দিয়ে ডিনোট করি? মাসকে আমরা ডিনোট করি প্রধানত এম দিয়ে, মাসকে ডিনোট করি এম দিয়ে। আর এখানে হচ্ছে মিটারকে ডিনোট করি এল দিয়ে, আর সেকেন্ডকে ডিনোট করছি আমরা টি দিয়ে। অতএব এখানে আমরা নিউটনের কি পেলাম? ডাইমেনশনাল ফর্মুলা এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। এটা আমরা মিটার নিউটনের পেলাম কিন্তু, তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু পেলাম নিউটনের, ঠিক আছে, মনে রাখবে। আর একটা রয়েছে, এরপর আমাকে বের করতে হবে প্রধানত এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আমরা নিউটনের পেয়ে গেলাম। এক মিনিট, এম এল টি টি টু দি পাওয়ার মাইনাস টু আমাকে বের করতে হবে এরপর মিটার স্কোয়ার আপন কিলোগ্রাম স্কোয়ার, মিটার স্কোয়ার আপন কিলোগ্রাম স্কোয়ার, ঠিক আছে। তাহলে মিটার স্কোয়ারের কি দেখবো? মিটার স্কোয়ার হচ্ছে লেন্থ, লেন্থের স্কোয়ার হয়ে গেল, আর কিলোগ্রাম স্কোয়ার হচ্ছে মাসের স্কোয়ার, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এম এল কিউ, আর এখানে তোমার হচ্ছে মিটার কিলোগ্রাম, এল এখানে কি দিয়েছে? মিটার পার কিলোগ্রাম, অর্থাৎ এম মাইনাস টু বেরিয়ে গেল। একটা হচ্ছে তোমার এম ওয়ান এল কিউ আর টু মাইনাস টু, অর্থাৎ বি অ্যান্সারটা হবে এখানে, ঠিক আছে। এটা পুরোটা আমি যদি মিলিয়ে নিই তাহলে কিন্তু বেরাবে তোমার, মনে রাখবে এটা বেরিয়ে গেলো এম ওয়ান এল কিউ টি টু মাইনাস টু, এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। ডাইমেনশন কিভাবে বের করতে হয় পরে কোনো একটা ভিডিও এনে বলে দেবো। 22 নম্বর প্রশ্ন হচ্ছে ভেরি স্মল টাইম ইন্টারভ্যালস ক্যান বি অ্যাকিউরেটলি মেজার্ড। খুব কম টাইমকে আমরা কিভাবে মেজার করতে পারবো সেটা কিন্তু এটা আমরা দেখতে পাবো অ্যাটমিক ক্লকের মাধ্যমে, ঠিক আছে। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ভেক্টর কোয়ান্টিটি। নিম্নলিখিত কোনটি ভেক্টর কোয়ান্টিটির মধ্যে পড়ে না? সো এক্ষেত্রে আমরা দেখবো যে স্পিডটা প্রধানত স্কেলার কোয়ান্টিটি, অতএব এটা কিন্তু অ্যান্সার হবে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, অতএব এটা কিন্তু যেহেতু বলছে কোনটা ভেক্টর কোয়ান্টিটি নয়, অতএব এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি অ্যান্সার হবে না। টর্কও একটা ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্সার হবে না। ভেলোসিটি একটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, অ্যান্সার হবে না। অতএব স্পিডটা যেহেতু স্কেলার কোয়ান্টিটি, অ্যান্সার হয়ে যাবে। 24 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং গেভ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ জি। এটা আমরা পড়েছি, ক্যাভেন্ডিশ প্রধানত জি এর মান দেন এক্সপেরিমেন্টাল ভ্যালু, এবং তিনি কিন্তু হাইড্রোজেনকেও কিন্তু তিনি আবিষ্কার করেন, মনে রাখবে। 25 নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, কিলোওয়াট ইজ আ ইউনিট টু মেজার, অর্থাৎ কিলোওয়াটের মাধ্যমে আমরা কি মেজার করতে পারি? আমরা কিন্তু কিলোওয়াটের মাধ্যমে পাওয়ারকে মেজার করে থাকি, ঠিক আছে। সো আজকে আমরা এই 25টা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরো অন্য কোনো টপিক নিয়ে আসবে এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত থাক। ধন্যবাদ প্রত্যেকে, চ্যানেলটিকে প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।